প্রশাসনের আশ্বাসে ফরিদপুরে আসন নিয়ে আন্দোলন শনিবার পর্যন্ত স্থগিত। সীমানা ইস্যুতে ইসিতে ডিসির চিঠি। ডাকসু নির্বাচনে শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় জমজমাট প্রচারণায়। জাবি শিক্ষকের মৃত্যু নিয়ে প্রশাসনের নীরবতায় ক্ষোভ। মানববন্ধনে শিক্ষকের কর্মঘণ্টা নির্ধারণ সহ নানা দাবি। বগুড়ায় কুয়েত প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা। টাকা ও স্বর্ণালংকার লুট। ঘটনার পর ভাতিজা নিখোঁজ। গাড়ি না থামিয়ে টোল নিচ্ছে পদ্মা সেতু। মাওয়া জাজিরা প্রান্তে দুটি করে ইটিসি বুথ, কমবে যানজট। স্বাগত সমগ্র বাংলাদেশ। আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছে পুরো খবরে। ফরিদপুরে আসন পুনর্বহালের দাবিতে আন্দোলন শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। নাগরিক ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে আবারও আন্দোলনে যাবেন তারা। এদিকে সকাল 6টা থেকে ভাঙ্গায় মহাসড়ক অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মুখে কাউকে রাস্তায় দেখা যায়নি। যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও সংখ্যা তুলনামূলক কম। সোমবার ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকার পরিস্থিতি থমথমে। পদ্মা সেতু দিয়ে রাজধানীর সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ স্বাভাবিক রাখতে মহাসড়ক অবরোধ না করে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিকে সোমবার রাতে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ভাঙ্গা থানা পরিদর্শন করেন। এর আগে সোমবার থানায় পুলিশের গাড়ি ভাঙচুর এবং উপজেলা কার্যালয় ও নির্বাচন অফিসে আগুন দেয় বিক্ষুব্ধ অবরোধকারীরা। শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত থাকবে। পরে যদি আমাদের এই যৌক্তিক দাবি না মানা হয় তাহলে আমরা আবার লাগাতার অবরোধ আন্দোলনে ঘোষণা দেবো। জেলা প্রশাসক মহোদয় ইদানিং ভিডিও বার্তা পেয়েছি নানান সংবাদ মাধ্যমের মাধ্যমে। আমরা মনে করি যে আমাদের যৌক্তিক দাবিটা হবে। ফরিদপুরের আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর 4 সংসদীয় আসনের অন্তর্ভুক্ত করার বিষয়টি পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। এদিকে ফরিদপুরে জেলা প্রশাসককে চিঠি পেয়েছে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, ইতোমধ্যে সীমানার বিষয়ে হাইকোর্টে রিট হয়েছে, আদালত থেকে নিষ্পত্তির জন্য অপেক্ষা করা উচিত বলে জানান তিনি। ইসি সচিবকে দেয়া চিঠিতে বলা হয়, সংসদীয় সীমানা পুনর্নির্ধারণে ইসির গেজেট প্রকাশের পর থেকে তা বাতিলের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ সহ বিক্ষোভ কর্মসূচি চলছে। দক্ষিণের 21টি জেলার সাথে রাজধানীর যোগাযোগ বন্ধ হওয়ায় তীব্র ভোগান্তিতে সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা কর্মসূচি অব্যাহত রাখায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছেন জেলা প্রশাসক। এ নিয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। মাসুদুর রহমান, শনিবার পর্যন্ত তো কর্মসূচি স্থগিত করা হয়েছে। ফরিদপুরের এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? বলা হচ্ছিল যে যান চলাচল সড়কে কম দেখা যাচ্ছে, কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? ফরিদপুরে যে 4 আসন, সেই 4 আসনে ভাঙ্গা উপজেলার যে 2টি ইউনিয়ন একটি আসনে সংযুক্ত করার পর থেকেই এই 2 ইউনিয়নবাসী বিক্ষোভ শুরু করে এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। তার মধ্যে তৃতীয় দফায় আজকে 7ম দিনের মহাসড়ক অবরোধ এবং রেলপথ অবরোধ কর্মসূচি গ্রহণ করেন। দক্ষিণবঙ্গের এই প্রবেশদ্বারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় জনদুর্ভোগ বেড়ে যাওয়ার কারণে মহাসড়ক থেকে তাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য বল প্রয়োগ সহ আইনগত যে কার্যক্রম সেটা গ্রহণ করার জন্য অতিরিক্ত পুলিশ এবং এপিবিএন সদস্য, র্যাব আজকে এবং গতকালকে সোমবারে যে ঘটনা ঘটে নাশকতা এবং হামলা মামলা
হামলায় ভাঙচুর এবং অগ্নিসংযোগ, তারপরে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। সকাল থেকে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক ছিল। দুপুরের পরে এই ঐক্য পরিষদ, যেটা নাগরিক ঐক্য পরিষদের সমন্বয়ক, তারা জানিয়েছেন যে আগামী শনিবার পর্যন্ত তারা যান চলাচলে কোনো বিঘ্ন ঘটাবেন না, তারা স্থগিত রেখেছেন। এরপরেও যদি দাবি মানি না হয় তাহলে হয়তো তারা আবার রাজপথে আন্দোলন সংগ্রামে নামবে। তাদের দাবি দুটি ইউনিয়ন অন্যত্রে সরানোর কারণে তারা ভবিষ্যৎ ভোগান্তিতে পড়বেন। এরই প্রেক্ষিতে তারা আন্দোলন কর্মসূচি গ্রহণ করেন। আর আন্দোলন কর্মসূচির মধ্যে তারা যে অবরোধ কর্মসূচি গ্রহণ করেন, যে কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 21 জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা সেটা বিচ্ছিন্ন হয়ে যায়। আর এই 21 জেলাকে নির্বিঘ্নে যাতায়াতের জন্য পদ্মা সেতু হয়ে যে যোগাযোগ ব্যবস্থা সেটা সচল রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে এটাকে সচল করে। আজ সকাল থেকে যান চলাচল শুরু হলেও তুলনামূলক এটা কিছুটা কম ছিল, কারণ তারা জানতেন ঘোষিত কর্মসূচি ছিল সকাল সন্ধ্যা মহাসড়ক অবরোধ, যে কারণে ঢাকা খুলনা এবং ফরিদপুর বরিশাল যে মহাসড়ক, সেই মহাসড়কে যান চলাচল অনেকটাই কম ছিল। তবে দুপুরের পর থেকে যান চলাচল বাড়তে থাকে। এখন পর্যন্ত সেই যান চলাচলের স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। আমরা গতকালকে যে ঘটনা ঘটেছে, থানা এবং ইউন অফিস ছাড়া যে হাইওয়ে পুলিশের অফিস কার্যালয় এবং তাদের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেখানে গতকালকে রাত্রে ডিআইজি রেঞ্জ ঢাকা রেজাউল করিম মল্লিক এসে পরিদর্শন করেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন রোড সড়কে তারা টহল দিচ্ছে। এই ছিল ফরিদপুরের মহাসড়ক অবরোধ এবং আসন বিন্যাস নিয়ে উদ্ভূত পরিস্থিতির সর্বশেষ তথ্য। ফরিদপুর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আন্দোলনকারীরা জানান, আসন পুনর্বহালের দাবিতে জেলা এবং সকল উপজেলার নির্বাচন অফিসগুলোতে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। সকাল 9টা থেকে 4 ঘন্টা এই কর্মসূচি পালনের সিদ্ধান্তের কথা জানিয়ে তারা বলছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভোগান্তি কমাতে 2 দিন হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। গত বৃহস্পতিবার আসন পুনর্বহালের দাবিতে হরতাল সহ 4 দিনের কর্মসূচি নেয় আন্দোলনকারীরা। পরে মঙ্গল ও বুধবারের আধা বেলার হরতাল প্রত্যাহার করে অবস্থান কর্মসূচির ডাক দেন আন্দোলনকারীরা। হরতাল প্রত্যাহার করে এই নির্বাচন কমিশনের অফিস অবস্থান কর্মসূচি বলেন বা ঘেরাও কর্মসূচি বলেন, এটি আমরা করছি। আন্দোলন থেকে আমরা ফিরে যাইনি, আমাদের আন্দোলন চলবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আরো কঠিন কর্মসূচিতে ইনশাল্লাহ যাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন বিতরণের শেষ দিন আজ। চলছে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজও। নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র বিতরণে গতি আনতে বাড়ানো হয়েছে বুথ সংখ্যা। এর আগে দুদিনে মনোনয়ন সংগ্রহ করেছেন 169 জন। যাচাই বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশিত হবে 21 সেপ্টেম্বর। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 23 সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে 25 সেপ্টেম্বর আর 12ই অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। গতদিন হলের একটি মাত্র বুথ ছিল ছাত্রদের এবং ছাত্রীদের। আজকে 14টা হলের জন্য ছাত্রছাত্রী মিলে আমরা 14টা বুথ করেছি। চাকসুর জন্য গতকালকে 2টো বুথ ছিল, আজকে চাকসুর জন্য আমরা 4টা বুথ করেছি। আবার আব্দুর রশিদ হোস্টেলের জন্য আরেকটা বুথ করেছি। তো আমাদের প্রস্তুতি অনেক বেশি। আমার মনে হয় বৃষ্টি কমে গেলেও না কমে গেলেও যারা নেওয়ার আজকে নিতে হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে সম্ভাব্য প্রার্থীরা কি বলছেন এবং শিক্ষার্থীরা কি বলছেন, তাদের মধ্যে উৎসাহ কেমন দেখছেন? আসলে আজকে সকাল থেকে দেখছি উৎসাহ উদ্দীপনা ব্যাপক এবং শিক্ষার্থীদের মধ্যে যে ধরনের উদ্দীপনা দেখা গেছে, আমরা বিশেষ করে 11টার পর থেকে শিক্ষার্থীরা এই চাকসু ভবনের 2য় তলায় মনোনয়নপত্র কেনার শেষ দিনে ভিড় জমাতে শুরু করেন। আমরা যে নির্বাচন কমিশনের যে নির্ধারিত সময় ছিল 3:30 পর্যন্ত, কিন্তু সেটি পরও আমরা দেখছি এখনও এই চাকসু নির্বাচন কমিশনের অফিসে এখনও পর্যন্ত শিক্ষার্থীরা মনোনয়নপত্রের জন্য দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। এবং নির্বাচন কমিশন বলছেন একজন শিক্ষার্থী থাকা পর্যন্ত তারা আজকে এই মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম চালিয়ে যাবেন। সেটি হয়তো সন্ধ্যা নাগাদ লাগতে পারে। তারা বলছেন তাদের সব রকমের প্রস্তুতি আছে এবং শিক্ষার্থীরা যে উৎসাহ উদ্দীপনার কথা বলছেন এবং প্রার্থীরা যে কথাটি বলছেন যে তারা দীর্ঘদিনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন হয়নি সেটির
দীর্ঘদিন যে অবসান, সেই অবসান হতে চলেছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে ধরনের সংকট বা সমস্যা রয়েছে বিশ্ববিদ্যালয় জুড়ে, বিশেষ করে আবাসন, পরিবহন এবং নিরাপত্তার কথাটি বারে বারে এসেছে এবং তারা বলছেন সেই সমস্যাগুলো চিহ্নিত করে যারা প্রার্থীরা আছেন তারা কাজ করবেন এবং প্রার্থীরাও সে আশ্বাস দিচ্ছেন। তারা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, নানা ধরনের শিক্ষার্থীদের চাকরির, ক্যাম্পাস ভিত্তিক চাকরির কথাও অনেক প্রার্থী আমাদেরকে বলেছেন এবং আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে উদ্দীপনা এবং উৎসাহ এবং বিশেষ করে নারী প্রার্থীরা বিভিন্ন হল সংসদে তারা নির্বাচন করার জন্য এখানে ফর্ম নিতে এসেছেন এবং এই যে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম সেটি এখনও চলমান। তো এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম সেটি অত্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন প্রার্থী এবং কমিশনার বৃন্দ। চাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। এদিকে রাকসু নির্বাচন ঘিরে দ্বিতীয় দিনের প্রচারণায় উৎসব মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সকাল থেকে প্রার্থীরা ছুটছেন বিভিন্ন ডিপার্টমেন্ট এবং আবাসিক হলে। ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আবাসন সংকট, নিরাপত্তা, সাইবার বুলিং ইস্যুগুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আসেনি জানিয়ে নির্বাচন কমিশনের আশ্বাস, অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রচারণা ভালো, আমরা প্রতিটা ভোটারের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছি। আমরা গতকালকেও আচরণবিধির মধ্যে 10টার মধ্যে আমরা প্রচারণা শেষ করেছি এবং আজকে সকালে প্রচারণা শুরু করেছি। সবার রেসপন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি এবং একই সাথে অন্যান্য যে দলীয় যে প্রভাব সেটা আমরা এখন অবধি দেখতে পাচ্ছি। এবং এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের আগ্রহ কেমন দেখছেন এবং প্রচারণা নিয়ে প্রার্থীরা কি বলছেন? দেখুন, দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আগ্রহর কমতি নেই। আমরা যতটুকু দেখছি যে এখানে ক্লাস শেষের পর থেকে, বিশেষ করে দুপুরের পর থেকে এই শিক্ষার্থীরা বিভিন্ন তাদের যে টেন্টগুলো রয়েছে সেখানে তারা বসছে এবং তাদের আলোচনার কেন্দ্রবিন্দু নির্বাচন, অর্থাৎ রাকসু নির্বাচন। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে তারা যে বিষয়টি নিয়ে চিন্তা করছেন, এখানে দলমত নির্বিশেষে তাদের যে চিন্তা সেটা হচ্ছে যে প্রার্থী তাদের হয়ে কথা বলবে, অর্থাৎ স্টুডেন্টের ভয়েসে কথা বলবে, তারা এই ধরনের একটি প্রার্থী চান। এখানে কে কোন দলের মতের সেটি তাদের কাছে বিবেচনা হয়। তারা চাচ্ছেন যে দীর্ঘ 35 বছর পরে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি আসুক এবং তারা শিক্ষার্থীদের বিষয়গুলোই তুলে ধরবে। বিশেষ করে শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে 17টি আবাসিক হল থাকলেও এখানে কিন্তু পূর্ণাঙ্গ আবাসিক সুবিধা থেকে বঞ্চিত এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা, যার ফলে এখানে একটি বড় অংশ শিক্ষার্থীদের বড় অংশ ক্যাম্পাসের বাইরে তাদেরকে অবস্থান করতে হয়। সেই সাথে তাদের যে নিরাপত্তার বিষয়টি রয়েছে এবং তাদের যে আবাসিক যে হলগুলো রয়েছে সেখানে খাবারের মানের যে বিষয়গুলো রয়েছে এবং নারী শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে সাইবার বুলিংয়ের যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো মূলত প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে এই বিষয়গুলো নিয়েই যাচ্ছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবে, প্রশাসনের সঙ্গে তাদের এই বিষয়গুলো উত্থাপন করতে পারবে, তাদের দাবিগুলো আদায় করে নিতে পারবে। এই ধরনের নেতৃত্ব বা প্রতিনিধি তারা নির্বাচিত করতে চান। এবং এখানে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 9টি এখন পর্যন্ত 11টি প্যানেল ঘোষণা করা হয়েছে এবং 11টি প্যানেলই তারা প্রচারণা চালাচ্ছেন এবং নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছেন। কারো কোনো এখন পর্যন্ত আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। রাকসু নির্বাচনে 11টির মধ্যে 9টি ছাত্র সংগঠনই পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। বিভিন্ন হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 42 জন। প্রার্থী না পাওয়ার পেছনে নানা সীমাবদ্ধতা তুলে ধরছে সংগঠনগুলো। বিশ্লেষকরা বলছেন, গণতন্ত্র চর্চা, প্রার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় এমনটি হতে পারে। 3.5 দশক পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। এবার কেন্দ্রীয় সংসদে 23টি পদে প্রার্থী 306 জন। তবে হল সংসদে প্রার্থী পাওয়া যাচ্ছে না, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 42 জন। ছাত্র শিবির বলছে 35 বছরের রেশ কাটতে সময় লাগবে, আর নিরাপত্তার শঙ্কার কথা বলছে ছাত্রদল। রাকসু যেহেতু 35 বছর ধরে অচল অবস্থা ছিল, এর রেশটা তো কাটতে সময় লাগবে, এটাই স্বাভাবিক। কিছু প্যানেলের ক্ষেত্রে কয়েকটা পদে তারা যে দেয়নি,
সেটা হয়তো তারা সেরকম কাউকে খুঁজে পায়নি। আমরা কিন্তু অনিরাপদ বোধ করি এবং পরিবারও কিন্তু চায় না যে তার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সে পড়াশোনা করে বেরোবে, তাকে একা একা মুভ করতে হবে, তখন সে নিরাপত্তাজনিত যদি ভোগান্তিতে থাকে তারা কোনোভাবে অ্যালাউ করে না। ক্যাম্পাসের সক্রিয় 11টি ছাত্র সংগঠনের মধ্যে 9টিরই পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। এর পেছনে বিভিন্ন সীমাবদ্ধতার কথা বলছে ছাত্র সংগঠনগুলো। নেতৃত্ব তৈরির জায়গায় একটা অ্যালার্মিং বিষয় যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীরা থেকে শুরু করে ইভেন পুরুষ শিক্ষার্থীরাও কেন তারা অংশগ্রহণ করতে চাচ্ছে না। যে জায়গাগুলো মনে হয়েছে যে এখানে আমার বেস্ট চয়েসটা এখানে নাই, সো আমি ওই জায়গাটা ফাঁকা রাখছি, ডামি রাখার আশাটা করি নাই। বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন গণতন্ত্রের চর্চা না থাকায় এমনটি হয়েছে। নিজেরা ওইভাবে নিজেদেরকে যোগ্য মনে করতে পারে নাই, অথবা নিজেরা ভাবতে পারেন নাই, কিংবা হতে পারে পরিবার থেকে নিষেধাজ্ঞা আছে, কারণ এখানে একটা খরচ করার বিষয় আছে। খালেদা জিয়া হলের একটা পদে কোনো ক্যান্ডিডেট নাই, এটা অবাক করার মতোই বিষয় যে এত বছর পর 35 বছর পরে ইলেকশন হচ্ছে, কিন্তু খালেদা জিয়া হলের একটা পদে কোনো দল থেকেই নমিনেশন দাখিল করতে পারে না অথবা দেয় নাই। রাকসু নির্বাচনে মোট ভোটার 28,901 জন। ভোট গ্রহণ 25 সেপ্টেম্বর। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। জাকসু নির্বাচনের দায়িত্ব পালনের সময় শিক্ষকের মৃত্যুর 3 দিন পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসু নির্বাচন কমিশনের নীরবতার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রশাসনের ব্যর্থতার কারণেই চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মঘণ্টা নির্ধারণ এবং অতিরিক্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে আলাদা নীতিমালা প্রণয়নের দাবি জানান। একই সঙ্গে জান্নাতুল ফেরদৌসের স্মরণে বিশ্ববিদ্যালয় স্থাপনার নামকরণ ও তার পরিবারের প্রাপ্য আর্থিক সহায়তা নিশ্চিত করার আহ্বানও জানান। এই পরিস্থিতিতে আবার আমার কলিগদেরকে ফোন করতে হবে, তাদেরকে আসতে বলতে হবে এবং তাদেরকে সাথে নিয়ে আমার সিনেট হলে যে ভোট গণনার কাজ করতে হবে। তো আসলে এই বিষয়গুলো ভাষায় প্রকাশ করা আমার জন্য খুবই কষ্টের। অপেক্ষা করেছি প্রশাসনের কাছ থেকে যে কিছু একটা তারা বলবেন, কিন্তু এই যে নীরব থাকা এটা আমাদের খুবই ব্যথিত করেছে। প্রতিবাদ সহ এবং এর দাবি জানাচ্ছি যে তার পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয় এবং আমার এই সহকর্মী নামে ওই একটা রাস্তা নামকরণ করা হয়। বগুড়ার শিবগঞ্জে কুয়েত প্রবাসীর স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাদের ঘর থেকে নগদ 20 লাখ টাকা ও স্বর্ণালংকারের লুটের ঘটনা ঘটেছে। সকালে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের এক আত্মীয়ের খোঁজ মিলছে না। বাড়ির মোটরসাইকেলও গায়েব। মেয়ের বিবাহোত্তর অনুষ্ঠানের জন্য কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর বাড়িতে কয়েকদিন ধরেই সাজসজ্জার কাজ চলছিল। মঙ্গলবার সকালে কাঠমিস্ত্রি কাজ করতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। কারো সাড়া না পেয়ে খোঁজ নিতে যান স্বজন ও প্রতিবেশীরা। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে বারান্দায় ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম ও ঘরের ভেতরে 18 বছরের ছেলে ইমরান হোসেনের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। স্বজনরা জানান, রানী বেগমের বড় মেয়ের বিবাহোত্তর অনুষ্ঠানের জন্য বাড়িতে কয়েক লাখ টাকা ও বেশ কয়েক ভরি স্বর্ণালংকার রাখা ছিল। এসব লুট করতেই হত্যাকাণ্ড বলে ধারণা তাদের। বাড়ির ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় আশপাশের লোক আসে, তখন দেখলো যে বাইরে তালা তো হওয়ার কথা না। সকালবেলা বিয়েতে খরচের জন্য টাকা নিয়ে এসছে, বাসা থেকে বাইক, ফোন আর আনুষঙ্গিক কিছু স্বর্ণ গহনা ছিল, এগুলা এখন নাকি নাই, এগুলা নিয়ে গেছে। এদিকে ঘটনার পর থেকেই নিহতের ভাতিজা হাসান আলী নিখোঁজ। পাওয়া যাচ্ছে না বাড়ির একটি মোটরসাইকেলও। প্রবাসী ইদ্রিস আলীর বাড়িতে দুটি ডেড বডি পাওয়া গেছে। একজন রানী বেগম বয়স 40 এবং তার ছেলে হলো ইমরান বয়স 18। কে বা কাহারা দিনে যে কোনো সময়, রাতে যে কোনো সময় তাকে হত্যা করে চলে গেছে এবং তার একটা মোটরসাইকেল এবং একজন 15 বছরের একটা ছেলে, তাকে পাওয়া যাচ্ছে না। নিহতের বড় বোন ইশরাত জাহান ইলা ডাক্তার দেখানোর জন্য শ্বশুর বাড়িতে ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শিবগঞ্জ, বগুড়া। পদ্মা সেতুতে চালু হয়েছে আধুনিক ননস্টপ ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি সিস্টেম। এর মাধ্যমে নির্ধারিত লেনে গাড়ি না থামিয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাচ্ছে। তবে পদ্ধতি জানা না থাকায় প্রথম দিনে খুব বেশি চালক এই সুবিধা নেননি। ইপিসি পদ্ধতি পূর্ণাঙ্গ চালু হলে সার্বিক টোল ব্যবস্থাপনার চিত্র বদলে যাবে বলছে সেতু কর্তৃপক্ষ।
পদ্মা সেতুতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি। উন্নত বিশ্বের মতোই গাড়ি না থামিয়ে টোল দেওয়ার পদ্ধতি ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি চালু হয়েছে সেতুতে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি যানজট কমবে বলছে কর্তৃপক্ষ। সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে বসেছে মোট 4টি ইলেকট্রনিক টোল বুথ, আর বাকি 11টি বুথ চলছে আগের ম্যানুয়াল পদ্ধতিতে। সোমবার দুপুরে চালু হওয়া ইটিসি পদ্ধতি নিয়ে এখনও সেভাবে প্রচার হয়নি। ধারণা না থাকায় এখনও এটির ব্যবহার শুরু হয়নি বলছেন চালকরা। সময় খুব কম লাগবে, চলে যেতে পারবে, কোনো ঝামেলা নাই, দাঁড়ানোর কোনো ঝামেলা নাই, জ্যাম জট লাগবে না। ইলেকট্রিক সিস্টেম চালু হলে ভালো হবে, আমাদের দায়িত্ব হবে না আমরা টাকা ইলেকট্রিক সিস্টেমে দিয়ে দিব। এখানে একটা টিম রেডি করে দেওয়া উচিত, যারা আর কি সব গাড়িওয়ালাকে ইনফর্ম করবে যে আসলে এরকম একটা ব্যবস্থা চালু হয়েছে, এটা সবার আসলে জানা উচিত বা নেওয়া উচিত। সোমবার প্রথম দিনে 4টি যানবাহন ইটিসি পদ্ধতিতে নিবন্ধন করে জানিয়েছে কর্তৃপক্ষ। পুরোদমে ইটিসি লেন ব্যবহার শুরু হলে নন স্টপ টোল সুবিধা পাবেন চালকরা। এক ট্যাপের মাধ্যমে স্টার্ট করছি। এটা বেসিক্যালি এই অ্যাপটা যুক্ত হচ্ছে A2 এর সাথে, A2 এর অ্যাপের সাথে। আর তার সাথে আমরা আরও বিভিন্ন ব্যাংক, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সাথেও কথা বলছি। আস্তে আস্তে আশা করতেছি 1 মাস বা আগামী মাসখানেকের ভিতরে আরও অনেকগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অ্যাপের সাথে যুক্ত হবে। 2022 সালে উদ্বোধনের পর পদ্মা সেতু দিয়ে দৈনিক গড়ে 18,000 যানবাহন চলাচল করে। ইটিসি পদ্ধতিতে সময় বাঁচার কারণে গণপরিবহনের চালকরা এটি ব্যবহারে দ্রুতই আগ্রহী হবেন বলছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রংপুরের পীরগাছায় লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনে 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুপুর 1টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মরাগ লোকাল ট্রেনটি পীরগাছা স্টেশনে প্রবেশ করার সময় হঠাৎ 4টি বগি লাইনচ্যুত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। তবে রাতের আগে ঢাকা থেকে উত্তরবঙ্গের কোনো ট্রেন না থাকায় তেমন ভোগান্তি নেই বলছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। মাগুরার মোহাম্মদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে ইসরাফিল নামে এক যুবক নিহত হয়েছে। ভোররাতে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে পার্শ্ববর্তী পাড়ায় ঘোরাঘুরির সময় এলাকাবাসী ইসরাফিলকে দেখে চোর সন্দেহে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে মোহাম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইসরাফিলের বিরুদ্ধে চুরির অভিযোগ ও থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গণপিটুনির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কর্মকর্তারা। উত্তরের 16 জেলার মহাসড়কে 1 বছরে দুর্ঘটনায় নিহত হয়েছেন 500-র বেশি মানুষ। যানবাহনের বেপরোয়া গতি, চালক ও পথচারীদের অসতর্কতা এবং ওভারলোডিংয়ের কারণেই বেশিরভাগ দুর্ঘটনা বলছে হাইওয়ে পুলিশ। এছাড়া অবৈধ 3 হুইলারের কারণেও দুর্ঘটনা ঘটছে। মহাসড়কে দুর্ঘটনা রোধে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন কর্মকর্তারা। এবছরের জুন পর্যন্ত 1 বছরে উত্তরের 16 জেলায় মহাসড়কে 585টি দুর্ঘটনা ঘটে। এতে মৃত্যু হয় 96 জন নারী ও 77 শিশুসহ 499 জনের, আর আহত হন 517 জন। এসব সড়ক দুর্ঘটনায় বগুড়া অঞ্চলের সবচেয়ে বেশি 279 জনের মৃত্যু হয়, আর রংপুরে 195 জনের। হাইওয়ে পুলিশ বলছে, বেপরোয়া গতি, অতিরিক্ত মালামাল বহন, চালক ও পথচারীদের অসতর্কতা সহ 6 কারণে মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানি। দুর্ঘটনা রোধে নানা উদ্যোগের কথা জানালেন কর্মকর্তারা। এই ওভার স্পিডিংয়ের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় এবং ইদানিং যে একটা অত্যন্ত চিন্তার বিষয় সেটা হচ্ছে যে ট্রাকগুলো ওভার স্পিডিংয়ের মধ্যে চলে যাচ্ছে। রাতের বেলা যখন ভালো সড়ক পাচ্ছে তারা স্পিড অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে এবং ওই অবস্থায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বা যে কোনো পুলিশের পক্ষে কিন্তু রাত্রেবেলা গাড়িগুলো থামানো জীবনের জন্য কিন্তু ঝুঁকিকর। প্রশস্ত মহাসড়কের দুর্ঘটনার আরেকটি কারণ মোটরসাইকেল ও 3 হুইলারের বেপরোয়া গতি বলছেন স্থানীয়রা। হাইওয়ে ফাঁড়ির 2 ধারে 1 কিলোমিটার মধ্যে 1 মাসের মধ্যে 5টা দুর্ঘটনা ঘটেছে এবং 5টা দুর্ঘটনায় 5 জন লোক মারা গেছে। গাড়িগুলোতে চলে খুব দ্রুত গতিতে চলে, বিশেষ করে বাস, ট্রাক যেগুলো আছে, আবার মুগরির গাড়িগুলো যেগুলো আছে, আবার জ্যাক গাড়িগুলো যেগুলো আছে খুব দ্রুত গতিতে চলে। এই দুর্ঘটনা ও মোটরযান আইন ভঙ্গের দায়ে 1 বছরে 39,000-এরও বেশি মামলা করেছে বগুড়া ও রংপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ, আর জরিমানা আদায় করেছে 11 কোটি টাকা। আসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।
ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক 15 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার রাতে তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। তাদের মধ্যে 5 শিশু, 8 নারী ও 2 জন পুরুষ রয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভারতের হাকিমপুর সীমান্তে এসব বাংলাদেশিরা বিএসএফের হাতে আটক হন। পরে তাদের বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার বিকাশ কুমার সাতক্ষীরার তলুইগাছা কোম্পানি কমান্ডার আবুল কাশিমের কাছে হস্তান্তর করেন। এরপর তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে বিজিবি। বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় কমতে শুরু করেছে তিস্তার পানি। এর ফলে লালমনিরহাটের প্লাবিত বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তা নদীর পানি বর্তমানে বিপদ সীমার 28 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। নদ নদীর পানি কমতে শুরু করায় ধীরে ধীরে ঘরবাড়ি ও রাস্তাঘাট ভেসে উঠছে। এতে জনজীবনে স্বস্তি ফিরে আসতে শুরু করলেও পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে উল্লেখ করে স্থানীয়রা জানান, অনেক বাড়িতে এখনও রান্নার উপযোগী পরিবেশ নেই, বিশুদ্ধ পানির সংকটও রয়েছে। মঙ্গলবার থেকে সারা দেশে কমবে বৃষ্টির প্রকোপ, তবে রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগে বৃষ্টির প্রভাব থাকবে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আবারও হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, সেপ্টেম্বর মাস জুড়েই মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব সারা দেশে বৃষ্টি দেখা দিয়েছে। এবছর মে মাসের শেষ থেকেই বয়ে যায় মৌসুমি বায়ু। এতে জুন, জুলাই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। আগস্ট, সেপ্টেম্বর কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি দেখা দিয়েছে। অল্প সময়ে বেশি বৃষ্টির প্রবণতা বাড়ায় দেখা দেয় জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, উজানে আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, সিকিমে অতি ভারী বৃষ্টির কারণে রংপুর, সিলেট বিভাগে নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। উজানের ঢলে তিস্তা, ধরলা, দুধকুমার, সুরমা, কুশিয়ারার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হবার পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব নদীর অববাহিকায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে। এদিকে উপকূলীয় এলাকায় ভারী মেঘ থাকলেও ঝোড়ো বাতাস কমে আসছে। এসব এলাকায় নদীসমূহে 1 নম্বর নৌ সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। 17 তারিখে বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে, বিস্তৃতি কমে আসতে পারে, তবে তাপমাত্রাটা কিছুটা বাড়তে পারে। 18 তারিখ গিয়ে বিস্তৃতিটা আরও কমে আসতে পারে। বৃষ্টিটা শিফট হবে টোটালি নর্দার্ন পার্টে, হয়তো বা রাজশাহী বাদ যেতে পারে, বাদ দিয়ে হয়তো রংপুর, ময়মনসিংহ, সিলেট। গাজীপুরের কাশিমপুরে ভারী বৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে তমিজউদ্দিন দেওয়ান নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে গোবিন্দবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্ত্রী ও 2 ছেলে অন্য জায়গায় বসবাস করায় তমিজউদ্দিন দীর্ঘদিন ধরে মাটির তৈরি ঘরে একাই বসবাস করছিলেন। সকালে এক প্রতিবেশী বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ঘরের এক পাশ ধসে পড়া অবস্থায় দেখেন। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে তমিজউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রোববার রাতে টানা ভারী বৃষ্টির সময় ঘরের দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতে ইলিশ রপ্তানিতে সরকারের বেঁধে দেয়া দরে হতাশ ব্যবসায়ীরা। তাদের দাবি, রপ্তানির জন্য প্রতি কেজি ইলিশের দাম 1500 টাকা নির্ধারণ করে দেয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। ব্যবসায়ীরা জানান, প্রতি বছর ভারতে রপ্তানির জন্য চাঁদপুর ঘাট থেকে ইলিশ সংগ্রহে এলসি ব্যবসায়ীরা প্রতিনিধি পাঠান। তারা কমিশনের ভিত্তিতে কেনেন ইলিশ। সেদিকে চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশ ঘাটে 800 গ্রাম থেকে 1200 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2400 টাকা কেজি দরে। দামের এই ঘাটতি পূরণে ভারত থেকে অন্য পণ্য আমদানি করতে হবে দাবি ব্যবসায়ীদের। এদিকে বৃষ্টি ও জোয়ারের পানিতে নদী ও সাগরে ইলিশের প্রাপ্যতা বাড়বে বলে প্রত্যাশা জেলেদের। চাঁদপুর থেকে রপ্তানির জন্য 40 ভাগ ইলিশ সংগ্রহ করা হবে বলে আশা তাদের। না, 1500 টাকা রেট দিলে তো ওইভাবে যাবে না মাছ। 1500 টাকা রেটে তো আসলে পড়তে হবে না। যে বাধ্যতামূলক যে রেট দিছে সেই রেটে আমাদের এইখানে এই রেটে বেচা কিনা হয় না। আমাদের এখানে আমরা খোলা মার্কেটে অকশনে ডাকি, আমাদের এখানে মিনিমাম রেট ওটা দিচ্ছে 2100 টাকা। ওজন স্তরের ক্ষতি কমাতে উন্নত দেশগুলোকে আর্থিক সহায়তা দিলেও জলবায়ু ভারসাম্য রক্ষায় তেমন সাড়া পাওয়া যায় না, এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠানে তিনি উন্নত বিশ্বের দ্বৈত মানসিকতা ও অবস্থানের চিত্র তুলে ধরেন। পৃথিবীর প্রাণভ্রমরা সূর্যের আলো, কিন্তু সেই আলোতেই লুকিয়ে মারাত্মক ক্ষতিকর অতিবেগুনি রশ্মি। পৃথিবীর রক্ষা কবচ বায়ুমণ্ডলের ওজোন স্তর না থাকলে হুমকির মুখে পড়ত প্রাণ প্রকৃতি। বিশ্ব ওজোন দিবস 2025 পৃথিবীর এই অমূল্য ঢাল রক্ষায় সচেতন করার দিন। এ নিয়ে রাজধানীর পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বিশেষজ্ঞরা বলেন, ওজোন স্তরের ক্ষতি কমাতে আন্তর্জাতিক সহযোগিতা যেমন দরকার, তেমনি ব্যক্তিগত উদ্যোগও অপরিহার্য।
সচেতনতা তৈরি ও উদ্যমী হওয়ার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। ওজোন স্তর রক্ষা ও জলবায়ু ঝুঁকি মোকাবেলায় উন্নত দেশগুলোর দ্বৈত মানসিকতা ও অবস্থান তুলে ধরেন তিনি। উন্নত বিশ্ব দেখলো যে এইটা যদি আমরা এফেক্টিভলি এনফোর্স করতে না পারি, কার্যকরভাবে প্রয়োগ করতে না পারি, তাদের নাগরিকেরা অতিবেগুনি রশ্মির ঝুঁকির মধ্যে থাকবে। এই জন্য এখানে নিয়মিত তারা অর্থ সহায়তা দেয়, নিয়মিত তারা প্রযুক্তি সহায়তা দেয়। কিন্তু জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যখন আমরা বলি যে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ কমাতে হবে, তখন আমাদেরকে উন্নয়নের নানান স্লোগান দিয়ে না আমাদের কয়লা লাগবে, না আমাদের জীবাশ্ম জ্বালানি লাগবে, এই কথাগুলো বলা হয়। শুধু সরকারের সমালোচনা নয়, সমাজ ও দেশের কল্যাণে প্রত্যেকের মানসিকতার পরিবর্তন জরুরি বলেও মন্তব্য করেন সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা যতটা আগ্রহ নিয়ে সমালোচনা করি, ততটা আগ্রহ নিয়ে ব্যক্তিগত আচরণটাও বদলাই, তাহলে সমাজটা দ্রুত বদলাবে। সকলের ভূমিকাটা আমরা পালন করব, নেতিবাচকতা থেকে সরে আসব। একটা জাতি গঠনের ভিত্তি কখনো সন্দেহ আর নেতিবাচকতা হতে পারে না। জীবন বাঁচানোর জন্য ওজোন স্তর রক্ষার বিকল্প নেই বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লা ও মুন্সিগঞ্জে সংঘটিত দুইটি আলোচিত ঘটনায় জড়িত 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 11। ঘটনায় কুমিল্লায় 7 জন এবং মুন্সিগঞ্জে 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে কারওয়ান বাজারের র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। তিনি বলেন, কুমিল্লার লালমাই উপজেলায় রেললাইনের পাশে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ঘটনা তদন্তে নেমে র্যাব জানতে পারে স্ত্রীর পরকীয়ার জেরে খুন হন দুলাল হোসেন। বিয়ের পর দুবাই প্রবাসী আবুল হাশেমের সাথে সম্পর্কের জেরে পারিবারিক কলহের জেরে বিচ্ছেদ হয় দুলাল হোসেন ও ফাতেমা আক্তার দম্পতির। পরে দেশে ফিরে ফাতেমাকে বিয়ে করেন হাশেম। তবে বিচ্ছেদ উপেক্ষা করে স্ত্রীর সাথে যোগাযোগ অব্যাহত রাখায় পরিবারের সহযোগিতায় দুলালকে শ্বাসরোধ করে হত্যা করে আবুল হাশেম। লাশ ফেলে রাখা হয় লালমাই রেল স্টেশনের পাশে। তিনি আরও জানান, এই ঘটনায় জড়িত থাকার দায়ে ফাতেমা সহ 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার দায়ে আবুল কালাম নামে 1 জনকে গ্রেপ্তারের কথা জানায় র্যাব। ফাতেমার যে দ্বিতীয় স্বামী হাশেম, তার শাশুড়ি এবং তার স্ত্রীকে ঢাকা যাত্রাবাড়ি থেকে অ্যারেস্ট করা হয় এবং পরবর্তীতে আরেকটা অভিযানে এর সাথে সংশ্লিষ্ট আরও 2 জনকে, তাজুল এবং মফিজ নামে, যারা সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদেরকেও অ্যারেস্ট করা হয়। ঢাকার ধামরাইয়ে পুলিশের আলাদা অভিযানে 31 লাখ টাকার মাদকদ্রব্য সহ 3 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কালামপুর বাসস্ট্যান্ডে অভিযান চালায় ধামরাই থানা পুলিশ। এ সময় মাদক কারবারি শরীফকে আটকের পর তল্লাশি করে 200 গ্রাম হেরোইন পাওয়া যায়, যার বাজার মূল্য আনুমানিক 20 লাখ টাকা। এছাড়া নাগরপুরে অভিযান চালিয়ে মাদক কারবারি শাহিদা আক্তার ও মিন্টু হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 110 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠিয়েছে পুলিশ। কালামপুর বাস স্ট্যান্ডে চেকপোস্ট করা ডিউটিকালীন সময়ে জনৈক মোহাম্মদ শরীফ হোসেন, তার বাড়ি চাঁপাই নবাবগঞ্জে, সে অত্র এলাকায় মাদক বিক্রি করতে আসে। তার কাছ থেকে 200 গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। নাগরপুর থেকে আসামি শাহিদা বেগম ও মিন্টু হোসেন, তারাও এই এলাকায় হিরোইন বিক্রি করতে আসে। তাদের কাছ থেকেও 110 গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। বন উজাড়, পাচারকারীদের দৌরাত্ম্য সহ নানা প্রতিকূলতার মধ্যেও খাগড়াছড়ির পাহাড়ি বনে এখনও টিকে আছে দুর্লভ পাখি ধনেশ। প্রত্যন্ত গ্রামের মানুষের ভালোবাসায় বাড়ছে এই পাখির সংখ্যা। পরিবেশের সুরক্ষায় দুর্লভ পাখিসহ বন্যপ্রাণী শিকার এবং পাচার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর কাজ করছে বন বিভাগ। ধনেশ পাখির পাকা বটফল খাওয়ারের দৃশ্য খাগড়াছড়ির মহালছড়ির প্রত্যন্ত গ্রামের। আশপাশের প্রাকৃতিক বনে বসবাস এই পাখির। ভাদ্র ও চৈত্র মাসে বটফল খেতে নিয়মিত চলে আসে লোকালয়ে। এই গ্রামের কেউ শিকার না করায় কয়েক বছরে বেড়েছে ধনেশ পাখির সংখ্যা। স্থানীয়রা জানান, 2021 সালে 3টি ধনেশ দেখা গেলেও এবছর দেখা গেছে 8টি। এখানে পাখি শিকার না করার কারণে বংশবৃদ্ধি হচ্ছে। বিশেষ করে এখানে প্রতিদিন প্রায় 6 থেকে 8টা এই সময় দেখা যায় আর কি। গাছের ফলন ফাঁকা হয়, এই সিজনেও অনেকবার প্রতিদিন প্রায় নিয়মিত আসে। আমরা সুরক্ষিত রাখি,
কোনো নিধন হয় না পাখিগুলো, মানে পাখিগুলো যাকে যাকে চলে আসলে আমরা ওইগুলো মানে তিল মারি না। পাখি রক্ষায় জনসচেতনতা বাড়ানোর কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। আগে ছিল 2021 সালে 2টা, এখানে প্রায় 8টা হয়ে গেছে। এখানে আমি লোকজনকে আমি বলছিলাম যাতে এখানে কোনো বন্য প্রাণী বা কেউ যাতে শিকার না করে, এটা আমি জনপ্রতিনিধি হিসেবে আমি সবাইয়ের কাছে আমি বলেছিলাম। ধনেশ পাখি সহ বন্যপ্রাণী শিকার ও পাচার বন্ধে আইন অনুযায়ী কাজ করার কথা জানালো বন বিভাগ। এগুলো রক্ষা করা খুবই জরুরি, নতুবা এটা প্রকৃতি থেকে হারিয়ে যাবে। রাজধনেশ সহ অন্যান্য বন্যপ্রাণী রক্ষায় আমরা যদি কেউ শিকার করতে চায় বা পাচার করতে চায়, খবর পাওয়ার সাথে সাথে আমরা ইনস্ট্যান্ট ব্যবস্থা নিই এবং যারা পাচারকারী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসে আমরা জেলে প্রেরণ করি। দেশে উদয়ী ও পাকড়া সহ 3 প্রজাতির ধনেশ পাখি দেখা যায়। এদের বিচরণ খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন এবং সিলেট অঞ্চলে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।